প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় জৈববিদ্যা প্রথম পত্র নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আমি একটু কনফার্ম হতে চাই যে আমার কথাগুলো স্পষ্ট তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেন আমি আমার ক্লাসটা শুরু করতে পারি। কমেন্টসে তোমরা একটু জানিয়ে দাও আমাকে শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। মুক্তা রানী আছে আমাদের সাথে, রবিউল হাসান। হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করো প্লিজ যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। লিজা আক্তার, খায়রুল ইসলাম, তুষার অলরেডি জয়েন করে ফেলেছে আমাদের সাথে। মৃত্তিকা সরকার, ওকে তোমরা আসছো, কনফার্ম করো একটু আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমি তখন আমাদের ক্লাসটা শুরু করব। হ্যাঁ, রকিবুল হাসান বলেছে ক্লিয়ার স্যার। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার, আমাকে দেখা যাচ্ছে এবং কথাগুলো শোনা যাচ্ছে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। তার আগে আমরা পড়তেছিলাম যা, সেটা নিয়ে যদি একটু কথা বলি। পড়তেছিলাম আমরা জীববিদ্যা প্রথম পত্রের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে ছিল কি, শিরোনাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এর মধ্যে টিস্যু অংশটুকু আমরা গত ক্লাসে পড়ে ফেলেছি। তো আজকে আমরা টিস্যুতন্ত্র অংশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তবে যারা আমার সাথে আছো তাদের প্রত্যেককেই যেটা বলবো যে তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে আজকে রেডি থাকবে। কিছু বিষয় আছে যেগুলো তোমাদের নোট করতে হতে পারে। আজকে অনেক কথা তোমাদেরকে নোট করতে হবে, নিজেদের জানার জন্য, বোঝার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য কিছু তথ্য লিপিবদ্ধ করে রাখতে হবে। ওকে, একটু তথ্যমূলক ক্লাস হবে আজকে। তো সেক্ষেত্রে ইনফরমেশন গুলো মনে রাখার সুবিধার্থে তোমরা তোমাদের নোট খাতায় লিপিবদ্ধ করে রাখবে। তো আশা করি সবাই খাতা কলম নিয়ে রেডি আছো বা রেডি হয়ে গেছো। ওকে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে আমি স্লাইডের মাধ্যমে কন্টেন্টটা শুরু করতে যাচ্ছি। ওকে, স্বাগতম আবারও কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে। আমাদের কলেজ গেটটি তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা যারা বাইরে থেকে আছো তারা একটু দেখে নাও, আর আমাদের শিক্ষার্থী যারা আছো খুব মিস করতেছো নিশ্চয়ই এই গেটটি, এই প্রবেশ পথটি নিশ্চয়ই তোমরা মিস করতেছো। হ্যাঁ, আমি নিজেও খুব মিস করতেছি। এতটা শুনশান নীরবতা কখনো এই কলেজ গেটে থাকে না। সবসময় ছাত্র ছাত্রী শিক্ষক দের পদচারণায় মুখর থাকতো এই কলেজ গেটটি, কিন্তু এখন শুনশান নীরবতা সেখানে। আশা করি খুব তাড়াতাড়ি এই বদ্ধ সময়টা কেটে যাবে এবং আমরা আবারও আমাদের পদচারণায় মুখরিত করব আমাদের কলেজ প্রাঙ্গণ। সেই আশা রেখেই আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমাদের সাথে আছি। আমাকে যারা ছোট করে দেখতে পাচ্ছ এখন একটু বড় করে দেখে নাও। আছি আনোয়ার মাসুদ। কলেজে যারা আছো তারা জানো, কলেজের বাইরে যারা আছো তাদের জন্য আমি আনোয়ার মাসুদ, প্রভাষক জীববিজ্ঞান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। ওকে, আমাদের আজকের আলোচ্য বিষয় আগেই বলে ফেলেছি, অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে টিস্যুতন্ত্র। মুস্তাকিম মিনময় বলতেছে কই যেন দেখেছিলাম। হ্যাঁ, ক্লাসরুমে দেখেছিলে তুমি আমাকে, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের মাসুদ স্যার, সেটা মনে আছে তো? আচ্ছা, ওকে। খালিদ হাসান সরকার, হ্যান্ডসাম টিচার, কখনোই না, সবসময় সিম্পল। টিস্যু তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখো স্ক্রিনে একটি উদ্ভিদের বিভিন্ন অংশের টিস্যু তন্ত্র আলাদাভাবে দেখানো আছে। পাতার টিস্যু তন্ত্র, কাণ্ডের টিস্যু তন্ত্র এবং মূলের টিস্যু তন্ত্র। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো যথারীতি আমি চলে যাই, টিস্যু তন্ত্র কাকে বলবো আমরা?
টিস্যুতন্ত্রর সংজ্ঞাটা তোমরা একটু দেখে নাও। একই ধরনের কাজ করার জন্য এক বা একাধিক টিস্যুর বিন্যাসকে টিস্যুতন্ত্র বলে। এক কথায় বলে ফেলবা যে এক বা একাধিক টিস্যুর বিন্যাসকেই বলা হচ্ছে টিস্যুতন্ত্র, অর্থাৎ টিস্যুগুলো মিলিতভাবে টিস্যু তন্ত্র বা টিস্যু সিস্টেম গঠন করে। তো বিজ্ঞানী শেক্স নামে একজন বিজ্ঞানী আছেন, তিনি উচ্চ শ্রেণীর উদ্ভিদে 3 ধরনের টিস্যু তন্ত্রের কথা বলেছেন। যে তিনি বলেছেন যে উন্নত যে উদ্ভিদগুলো আছে, উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে, সেই উদ্ভিদগুলোতে 3 ধরনের টিস্যু তন্ত্র দেখা যায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দাও, যেন তোমাদের অন্যান্য বন্ধু যারা আছে এই মুহূর্তে লাইভে যুক্ত হতে না পারলেও পরবর্তীতে যেন ক্লাসটা করে নিতে পারে। আমিও শেয়ার করে দিচ্ছি আমার টাইমলাইনে। ওকে, শেয়ার ডান। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে বিজ্ঞানী শেক্সের কথা বললাম, তিনি বলেছেন যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে 3 ধরনের টিস্যুতন্ত্র দেখা যায়। এই 3 ধরনের টিস্যুতন্ত্র কি কি আমরা একটু দেখে নেই। দেখো, তার একটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র এবং রয়েছে পরিবহন টিস্যুতন্ত্র। এই 3 ধরনের টিস্যুতন্ত্র, দেখো পরিবহন টিস্যুতন্ত্র, এই 3 ধরনের টিস্যুতন্ত্রের কথা তিনি বলেছেন। তো আমরা এক এক করে এই সবগুলো টিস্যুতন্ত্র ব্যাখ্যা করব। প্রথমেই চলে আসি ত্বকীয় টিস্যুতন্ত্রে। যেহেতু আমি বলতেছি টিস্যুতন্ত্রর সংজ্ঞাতেই বলেছি যে এটা একাধিক টিস্যুর বিন্যাস, তাহলে এখানে অনেকগুলো টিস্যু থাকবে, অনেকগুলো অঙ্গ থাকবে, অংশ থাকবে, মিলেই সেই টিস্যুতন্ত্রটা গঠিত হবে। তো কি কি টিস্যু অংশ নিয়ে এই ত্বকীয় টিস্যুতন্ত্রটা গঠিত সেটা আমরা একটু দেখবো। আসলে অনেক সব কমেন্ট পড়তে গিয়ে বা আমি ভাবি যে প্রশ্ন আসবে, তো সেই ক্ষেত্রে পড়তে গিয়ে আমি একটু আটকে যাই আর কি। ইসমাম এম ফারহান বলতেছে, স্যার আপনি বাশার স্যার সম্পর্কে কিছু বলুন। আসলে আমি আমার ক্লাসে কেন বাশার স্যার সম্পর্কে বলবো আমি ঠিক বলতে পারতেছি না, তুমি যদি বিষয়টা ক্লিয়ার করো। বাশার স্যার সুস্থ আছেন যতটুকু জানি আমি আর কি। তো যাই হোক, ত্বকীয় টিস্যুতন্ত্র কাকে বলবো আমরা? উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গের সর্বাপেক্ষা বাইরের টিস্যুতন্ত্রকে বলা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। কোন একটা উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গ, তার মূল হোক, কাণ্ড হোক, পাতা হোক, তার একদম বাইরের যে টিস্যুতন্ত্রটা থাকবে সেটাই ত্বকীয় টিস্যুতন্ত্র। এটা তোমরা নিজেরাও বুঝতে পারতেছো। ওকে, তো সেই ক্ষেত্রে ত্বকীয় টিস্যুতন্ত্রটা যে 3টা অংশ নিয়ে গঠিত, সেই 3টা অংশের নামগুলো একটু তোমরা জেনে নাও। তার একটা হচ্ছে ত্বক, একটা হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি, আর একটা হচ্ছে ত্বকীয় রন্ধ্র। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র কয়টা অংশ নিয়ে গঠিত? ত্বকীয় টিস্যুতন্ত্র 3টা অংশ নিয়ে গঠিত। তার একটা ত্বক, একটা ত্বকীয় উপবৃদ্ধি, আর একটা হচ্ছে ত্বকীয় রন্ধ্র। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব, তোমরা উত্তর দিতে একটু সময় লাগে আমি যেটুকু জানি, তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে তোমাদের উত্তরগুলো দেখে কমেন্ট করব। ওকে, আর একটা কথা, তোমরা সবাই তোমাদের রোল নাম্বার গুলো কমেন্টে জানিয়ে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কত সংখ্যক ছাত্রছাত্রী এই ক্লাসে অংশগ্রহণ করতে পারলো। ওকে, ত্বকীয় টিস্যুতন্ত্রের 3টা অংশের নাম অলরেডি বলে ফেললাম, একটা ত্বক, একটা ত্বকীয় উপবৃদ্ধি, একটা হচ্ছে ত্বকীয় রন্ধ্র। আমি প্রথমে এখানে ত্বক নিয়ে কথা বলবো। ত্বক কাকে বলবো আমরা? উদ্ভিদের ক্ষেত্রে একটা উদ্ভিদের দেহের সবচাইতে বাইরের যে রক্ষণাত্মক কোষ স্তর থাকবে সেটাই হচ্ছে তার ত্বক। এই ত্বকটা কোথা থেকে গঠিত হয়? ত্বকটা গঠিত হয় বাজক টিস্যুর প্রোটোডার্ম থেকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি যখন বাজক টিস্যু তোমাদেরকে পড়াই, সেই বাজক টিস্যু পড়ানোর সময় কাজের উপর ভিত্তি করে কয়টা ভাগ করেছিলাম? 3টা ভাগ করেছিলাম। তার একটা প্রথমটাই ছিল প্রোটোডার্ম। বলেছিলাম যে কোন একটা উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী, বাইরের অংশটা সৃষ্টিকারী ভাজক টিস্যুটাই হচ্ছে কি? প্রোটোডার্ম। তার মানে কি দাঁড়াচ্ছে যে ভাজক টিস্যুর প্রোটোডার্ম থেকে কি সৃষ্টি হবে? উদ্ভিদের ত্বকের অংশটা সৃষ্টি হবে। দেখো একটা চিত্র দেখাচ্ছি তোমাদের, সেখানে সর্বাপেক্ষা বাইরের যে কোষ স্তরটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো সবুজ যে অংশটা, সেটা বাইরের কোষীয় স্তরটাই হচ্ছে তার ত্বক। তো সেই ক্ষেত্রে দেখো এই ত্বকটা মূলের ক্ষেত্রেও থাকতে পারে মূল ত্বক, কাণ্ডের ক্ষেত্রেও থাকতে পারে কাণ্ড ত্বক।
তো এক্ষেত্রে একটু মনে রাখবে মূলের ত্বককে, এই যে নোটের প্রয়োজন পড়বে, একটু নোট ডাউন করো যে মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা আর কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস। দেখো যেহেতু নামই ভিন্ন তার মানে গঠনটাও তাদের ভিন্ন ধরনের হবে। তাহলে মূল ত্বককে কি বলা হচ্ছে? এপিব্লেমা, আর কাণ্ড ত্বককে বলা হচ্ছে এপিডার্মিস। তো পার্থক্যটা কোন জায়গায়? মনে রাখবে মূল ত্বকের বাইরে কিউটিকলের আবরণ থাকে না, আর কাণ্ড ত্বক যেটা আছে তার বাইরের দিকে বা এপিডার্মিসের বাইরের দিকে কি থাকে? কিউটিকল থাকে। এই পার্থক্যটা মনে রাখবে। ত্বক সবসময় দেখা যায়, বেশিরভাগ অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে ত্বকটা দেখা যায় যে এক স্তর কোষ দ্বারা গঠিত, একটা মাত্র এক স্তর কোষ দ্বারা এই ত্বকটা গঠিত হয়ে থাকে। তবে কিছু কিছু উদ্ভিদে একাধিক কোষ স্তর দ্বারাও ত্বক গঠিত হতে দেখা যায়, যেমন বট উদ্ভিদ, রাবার গাছ আছে, বট গাছ আছে, এইগুলার ত্বক একাধিক কোষ স্তর দ্বারা গঠিত। করবী উদ্ভিদের মধ্যে, করবী উদ্ভিদ নাম শুনেছি নিশ্চয়ই আমরা, এই করবী উদ্ভিদের মধ্যে তিনটি কোষের স্তর দেখা গেছে, তিনটি কোষ স্তর দ্বারা ত্বক গঠিত হতে দেখা গিয়েছে। তো তোমরা তাহলে ত্বক থেকে একটু নোট ডাউন করো, লিপিবদ্ধ করো বিষয়গুলো। কি প্রথমেই বলেছি যে মূলের ত্বককে বলা হচ্ছে এপিব্লেমা আর কাণ্ডের ত্বককে বলা হচ্ছে এপিডার্মিস। তো এপিব্লেমা এবং এপিডার্মিসের ক্ষেত্রে কি বিষয়টা বললাম? এপিব্লেমার বাইরের দিকে কিউটিকলের আবরণ থাকে না, কিন্তু এপিডার্মিসের বাইরের দিকে কিউটিকলের আবরণ থাকে। ওকে, তারপরে হচ্ছে যে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়? একটা কোষ স্তর দ্বারা ত্বক গঠিত হতে দেখা যায়। তো কিছু সংখ্যক উদ্ভিদের মধ্যে একাধিক কোষ স্তর দ্বারা ত্বক গঠিত হতে দেখা যায়। আমি উদাহরণ হিসেবে দুটা উদ্ভিদের নাম বলেছি। কি কি বলেছি বলো? তার একটা হচ্ছে রাবারের কথা বলেছি, বট গাছের কথা বলেছি উদাহরণ হিসেবে, এগুলো আসতে পারে পরীক্ষায়। তো করবী উদ্ভিদের ক্ষেত্রে কয়টা কোষ স্তর দেখা যায় বললাম যেন? 3 স্তর দ্বারা ত্বক গঠিত হতে দেখা যায়। তো এই হচ্ছে ত্বক সম্পর্কিত আলোচনা। তাহলে ত্বকীয় টিস্যু তন্ত্রকে কয়টা অংশে যেন ভাগ করলাম আমরা? 3টা অংশে, বা 3টা অংশ দেখা যায় ত্বকীয় টিস্যু তন্ত্রতে। তার একটা ত্বক, আরেকটা বলেছিলাম ত্বকীয় উপবৃত্তি। ত্বক সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। এখন চলে যাব ত্বকীয় উপবৃত্তি। দেখো একটু খেয়াল করো, খায়রুল ইসলাম তুষার, করবী উদ্ভিদ, তুমি পুরবী লিখছো কেন? কথা স্পষ্ট শুনতে না পারলে প্রশ্ন করবে। হ্যাঁ, করবী উদ্ভিদ, পুরবী নামে কোনো উদ্ভিদ নেই। ওকে, ত্বকীয় উপবৃদ্ধি। দেখো ত্বকীয় উপবৃদ্ধি হচ্ছে ত্বক থেকে উদ্গত উপাঙ্গকে ত্বকীয় উপবৃদ্ধি বলে। যে ত্বকের মধ্যে কতগুলো উপাঙ্গ সৃষ্টি হয় ত্বক থেকে। যেমন আমরা যদি আমাদের ত্বকের কথা চিন্তা করি, দেখো তো আমরা ত্বকের মধ্যে কিছু রুম পেয়ে থাকি, লুম যেগুলাকে বলতেছি, তার ত্বক থেকে উদ্গত হয়েছে। ঠিক এরকম উদ্ভিদের মধ্যেও, উদ্ভিদের ত্বক থেকে কিছু উপাঙ্গ উদ্গত হয়, সেই উপাঙ্গ গুলাকেই বলা হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি। এই ত্বকীয় উপবৃদ্ধি গুলার মধ্যে উল্লেখযোগ্য ত্বকীয় উপবৃদ্ধি গুলো হচ্ছে রোম, শল্ক, কোলেটাস, এইগুলা হচ্ছে উল্লেখযোগ্য কিছু ত্বকীয় উপবৃদ্ধি। এর মধ্যে রোমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোম, শল্ক, আর কি বললাম? কোলেটাসের কথা বললাম। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, খেয়াল করো একটু। দেখো এখানে দেখা যাচ্ছে মূলের বাইরের দিকে মূল রুম দেখা যাচ্ছে। তাহলে রুম এক ধরনের ত্বকীয় উপবৃদ্ধি। দেখো কাণ্ডের ক্ষেত্রে এরকম রুমের মতো অংশ দেখা যায়। ঠিক আছে, তো এটাও ত্বকীয় উপবৃদ্ধি। তো ত্বকীয় উপবৃদ্ধির মধ্যে বললাম রুম, শল্ক, কোলেটাস, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তো এর মধ্যে রুমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রুমটা মূলের ক্ষেত্রেও দেখা যায়, এই রুমটা কাণ্ডেও দেখা যায়। তাহলে মূল রুমকে, মূলের মধ্যে যে রুম সেটা মূল রুম, আর কাণ্ডে যে রুমটা দেখা যাচ্ছে কাণ্ড রুম। এই দুইটা রুমের মধ্যে একটু পার্থক্যটা মনে রাখবে। আবার একটু লিখে রাখো তোমরা যে মূল রুম সর্বদাই এককোষী হয়ে থাকে, আর কাণ্ড রুম এটা সাধারণত বহুকোষী হয়ে থাকে। আর মূল রুম সাধারণত উদ্ভিদের যে কাজটা করে থাকে উদ্ভিদের ক্ষেত্রে, সেটা হচ্ছে সে
মূলরুম কর্তৃক পানি শোষিত হয়, তাহলে মূলরুম কি কাজ করে থাকে? পানি শোষণে অংশগ্রহণ করে থাকে, পানি শোষণ করার কাজে অংশগ্রহণ করে থাকে। আর কাণ্ডরুম করে কি? উদ্ভিদে যে বিষাক্ত পদার্থ তৈরি হয় সেই বিষাক্ত পদার্থটাকে নিঃসৃত করে। ওকে, তাহলে আমরা যে কথাটা বললাম মূলরুম এবং কাণ্ডরুম থেকে, মনোযোগ দাও একটু। ত্বকীয় উপবৃদ্ধির ক্ষেত্রে আমরা কি বলতেছিলাম? যে ত্বক থেকে উদ্গত উপাঙ্গকেই বলা হচ্ছে কি? ত্বকীয় উপবৃদ্ধি। তো এই ত্বকীয় উপবৃদ্ধি আমরা এর মধ্যে উল্লেখযোগ্য ত্বকীয় উপবৃদ্ধির নাম বলেছি রোম, শল্ক, কোলেটাস, এই সমস্ত হচ্ছে উল্লেখযোগ্য কিছু ত্বকীয় উপবৃদ্ধি। তার মধ্যে রোম উল্লেখযোগ্য। এই রোমের ক্ষেত্রে যেন কি বললাম? রোমের ক্ষেত্রে বললাম যে মূল রুম এককোষী হয়ে থাকে, কাণ্ডরুম সাধারণত বহুকোষী হয়ে থাকে। আর মূল রুম পানি শোষণ করে থাকে, আর কাণ্ডরুম কি করে থাকে? কাণ্ডরুম উদ্ভিদের যে বিষাক্ত পদার্থটা তৈরি হয় সেই বিষাক্ত পদার্থ নিঃসরণে সহায়তা করে থাকে। ওকে, এইগুলো হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি সম্পর্কিত আলোচনা। তাহলে ত্বকীয় টিস্যু তন্ত্রের দুইটা অংশ করে ফেললাম, একটা ত্বক, একটা ত্বকীয় উপবৃদ্ধি। রয়ে গেল কি বলতো দেখি? ত্বকীয় রন্ধ্র। ত্বক কিন্তু অবিচ্ছিন্ন কোনো অংশ নয়, নিরবিচ্ছিন্ন নয়, ঠিক আছে? এর মাঝে মাঝে কি আছে? কিছু ছিদ্র বা রন্ধ্র রয়েছে। তুমি যদি আমাদের দেহের ত্বকের কথাও চিন্তা করো, আমরা স্থানে স্থানে কিছু ছিদ্র দেখতে পারবো, দেখো চোখের এখানে, নাকের এখানে নাসা রন্ধ্র। ঠিক এরকম উদ্ভিদের দেহের মধ্যেও যে ত্বকটা নিরবিচ্ছিন্ন নয়। তো সেক্ষেত্রে কিছু রন্ধ্র বা কিছু ছিদ্র দেখা যায়। সেই রন্ধ্র বা ছিদ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুইটা রন্ধ্র রয়েছে। তার একটা পত্ররন্ধ্র, স্টোমাটা বলে থাকি, আর একটা পানিরন্ধ্র, যাকে হাইডাথোড বলা হয়। পানিরন্ধ্র বা হাইডাথোড বলা হচ্ছে। তাহলে দুই ধরনের রন্ধ্র দেখা যাচ্ছে, তার একটা পত্ররন্ধ্র আর একটা কি বললাম? পানিরন্ধ্র। পত্ররন্ধ্র সম্পর্কে তোমাদের সাথে আমি নবম অধ্যায়ে অলরেডি বিস্তারিত কিছু বিষয় আলোচনা করেছিলাম পত্ররন্ধ্র সম্পর্কে, কারণ ওইখানে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন করতে গিয়ে পত্ররন্ধ্র সম্পর্কে আমাদের জানতে হয়েছিল। তারপরও কিছুটা সংক্ষেপে আমি তোমাদেরকে পত্ররন্ধ্র সম্পর্কে জানাচ্ছি। যে চিত্রটা এখন স্ক্রিনে চলে আসলো সেটা একটা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র দুইটা বিশেষ ধরনের কোষ দ্বারা বেষ্টিত একটি রন্ধ্র। এই বিশেষ ধরনের কোষ দুইটাকে বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ, তার পাশের কোষগুলোকে বলা হচ্ছে সহকারী কোষ, এগুলো তোমরা জানো। তো এই পত্ররন্ধ্র এর মাধ্যমে, পত্ররন্ধ্রের মধ্যে যদি, পত্ররন্ধ্রের যে দুইটা কোষ, রক্ষী কোষের কথা বললাম, এই রক্ষী কোষ যদি ক্লোরোপ্লাস্ট যুক্ত হয়, ক্লোরোপ্লাস্ট থাকে, তখন সে খাদ্য তৈরি করে। আর এই পত্ররন্ধ্রের মাধ্যমে কি কাজটা হয়ে থাকে তোমরা নিশ্চয়ই জানো, যে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানিটাকে বাষ্প আকারে বের করে দেয়। প্রক্রিয়াটার নাম যেন কি বলো দেখি? প্রক্রিয়াটার নাম কি? ট্রান্সপিরেশন বা প্রস্বেদন। ওকে, তো এই প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে পানিটাকে বাইরে বের করে দিচ্ছে। সেক্ষেত্রে কোন অঙ্গটা ব্যবহার করতেছে? সে তার এই স্টোমাটা বা পত্ররন্ধ্র যে অঙ্গটা আছে সেটাকে সে ব্যবহার করছে। ওকে, তো উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রেও কিন্তু সে এই পত্ররন্ধ্রটাকে ব্যবহার করে থাকে। যেমন আমরা জানি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, এই কাজটাও সে করে থাকে পত্ররন্ধ্রের মাধ্যমে। আবার উদ্ভিদ কিন্তু কখনো কখনো অক্সিজেন গ্রহণ করে, কোন সময়টাতে? রাতের বেলায় যখন শালুক সংশ্লেষণ বন্ধ থাকে তখন কিন্তু সে অক্সিজেন গ্রহণ করে শ্বসন প্রক্রিয়ার জন্য। এই অক্সিজেন গ্রহণের সময় এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে, এই সময়টাতে সে পত্ররন্ধ্রটাকে ব্যবহার করে থাকে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি কি, যে উদ্ভিদ তার এই পত্ররন্ধ্রটা ব্যবহার করে থাকে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখব পানিরন্ধ্র বা হাইডাথোড যাকে বলা হচ্ছে তার একটা গঠন দেখব। এই পানিরন্ধ্র বা হাইডাথোড এর মধ্য দিয়ে পানিটা কিন্তু উদ্ভিদ দেহ থেকে তরল আকারে নিঃসৃত হয়। এক্ষেত্রে দেখো কিছু কোষ, এখানে একটা গহ্বর আছে, গহ্বরের ঠিক নিচে কিছু কোষ অসংলগ্ন ভাবে আছে। দেখো মাউসটা যেখানে দেখা যাচ্ছে, এই কোষগুলোকে এপিথেম বলা হচ্ছে। তো এখানে এর মধ্য দিয়ে, যেমন পত্ররন্ধ্র বা স্টোমাটার মধ্য দিয়ে বললাম পানিটা বাষ্প আকারে বের হয়ে যায়, কিন্তু এই হাইডাথোডের মধ্য দিয়ে পানিটা তরল আকারে নিঃসৃত হয়।
আমরা দেখে থাকবো কোনো কোনো উদ্ভিদে তরল আকারে পানিটা বের হয়ে যেতে। এই প্রক্রিয়াটার কিন্তু একটা নামও রয়েছে। তোমরা যদি একটু দেখো, তরল আকারে পানি নিঃসরণ একটা ছবিতে দেখা যাচ্ছে। আমরা যদি আর একটা ছবি দেখি, সেখানেও তরল আকারে পানি নিঃসরণের চিত্র দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় গাটেশন। তাহলে দেখো, আমরা আরেকটা প্রক্রিয়ার নাম বললাম, প্রস্বেদন প্রক্রিয়া বললাম আমরা কি, যে প্রক্রিয়ায় পানিটা বাষ্প আকারে নিঃসৃত হচ্ছে, নির্গত হচ্ছে, তাকে বলা হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদনটা সংঘটিত হয় পত্ররন্ধ্রের মধ্য দিয়ে, আর যখন তরল আকারে পানিটা নিঃসৃত হয় তখন তাকে বলা হচ্ছে কি, গাটেশন। ওকে, এখন এই আমরা পড়লাম ত্বকীয় রন্ধ্র সম্পর্কে, এর মধ্য দিয়ে আমরা শেষ করলাম ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্রের তিনটা অংশ কি কি? ত্বক, ত্বকীয় উপবৃদ্ধি এবং ত্বকীয় রন্ধ্র। এখন আমরা দেখব পরবর্তী যে টিস্যুতন্ত্রটা ছিল, বলে ফেলো নামটা দেখি, ভিত্তি টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যু সিস্টেম যেটাকে বলা হচ্ছে। দেখো, ত্বক এবং পরিবহন টিস্যুতন্ত্র বাদ দিয়ে উদ্ভিদের সমুদয় দেহ গঠনকারী টিস্যুতন্ত্রই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। সংজ্ঞাটা জানি কেমন লাগতেছে না একটু? যে স্যার, তাহলে তো আমরা ত্বকীয় টিস্যুতন্ত্রের ক্ষেত্রে বলতে পারতাম যে ভিত্তি টিস্যুতন্ত্র, আর পরিবহন টিস্যুতন্ত্র বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে কি ত্বকীয় টিস্যুতন্ত্র। অথবা পরিবহন টিস্যুতন্ত্রের সংজ্ঞাতে আমরা বলতে পারি ত্বকীয় টিস্যুতন্ত্র এবং ভিত্তি টিস্যুতন্ত্র বাদ দিয়ে যা থাকবে উদ্ভিদের মধ্যে তাই হচ্ছে কি, যে টিস্যুতন্ত্র থাকবে তাই হচ্ছে কি পরিবহন টিস্যুতন্ত্র। তো অ্যাকচুয়ালি ভিত্তি টিস্যুতন্ত্রের ক্ষেত্রে এমন সংজ্ঞায়িত কেন করা হলো? বলা হচ্ছে যে ত্বকীয় টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যুতন্ত্র ব্যতীত এই দুইটা বাদ দিয়ে উদ্ভিদের প্রায় সমুদায় দেহ গঠনকারী টিস্যুতন্ত্রই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। অর্থাৎ এক্ষেত্রে উদ্ভিদের সম্পূর্ণ দেহটা বেশিরভাগ অংশই কিন্তু গঠিত হয় ভিত্তি টিস্যুতন্ত্র দ্বারা। ঠিক এই কারণেই অল্প অংশ ত্বক, ত্বকীয় টিস্যুতন্ত্র, অল্প অংশ পরিবহন টিস্যুতন্ত্র বাদ দিয়ে উদ্ভিদ দেহের যেই অংশটা বাকি রয়ে গেল, সমুদয় দেহ গঠনকারী অংশটাই হচ্ছে তার ভিত্তি টিস্যুতন্ত্র। একটু মনোযোগ দাও, এই ভিত্তি টিস্যুতন্ত্রটাকেও আবার দুইটা অঞ্চলে ভাগ করা যায়। ভিত্তি টিস্যুতন্ত্র, তাহলে মূলের ক্ষেত্রেও ভিত্তি টিস্যুতন্ত্র রয়েছে, কাণ্ডের ক্ষেত্রেও ভিত্তি টিস্যুতন্ত্র রয়েছে। তো এই মূল এবং কাণ্ডের ভিত্তি টিস্যুতন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। খেয়াল করো, তার একটাকে বলা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, আরেকটাকে বলা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে এখানে যে শব্দটার জন্য তোমরা দুইটা শব্দকে বুঝতে পারতেছো না, সেটা হচ্ছে স্টিলি কি, তাহলে তোমরা বুঝে ফেলবে যে বহিঃস্থলীয় অঞ্চল কি বা অন্তঃস্থলীয় অঞ্চল কি। তাহলে আমাদের এখন যে শব্দটা বুঝতে হবে সেই শব্দটা হচ্ছে স্টিলি। খেয়াল করো, স্টিলি জিনিসটা কি। চলে এসেছে, উদ্ভিদের মূল ও কাণ্ডের পেরিসাইকেল স্তর থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম স্টিলি। আমি আবার বলতেছি, উদ্ভিদের মূল ও কাণ্ডের পেরিসাইকেল স্তর থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অঞ্চলটির নাম হচ্ছে স্টিলি। এটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, স্যার এটা বারবার বললে লাভ কি? আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। পরিবহন টিস্যুতন্ত্র তথা ভাস্কুলার বান্ডল যে অঞ্চলটাতে থাকে, সেই অঞ্চলটা পেরিসাইকেল নামক একটা কোষের স্তর দ্বারা কি থাকে, ঘেরা থাকে, আবদ্ধ থাকে। তো এই পেরিসাইকেলটা কি কিছুক্ষণ পরে আমরা দেখে ফেলবো। তো এই পেরিসাইকেলের ভিতরে থাকতেছে কি, ভাস্কুলার বান্ডল তথা জাইলেম এবং ফ্লুয়েম টিস্যু। তো এই জাইলেম, ফ্লুয়েম টিস্যু, পেরিসাইকেল সহ ভিতরের সমস্ত অংশটা, অর্থাৎ উদ্ভিদের যে অঞ্চলটাতে, সহজ করে যদি বলি, উদ্ভিদের যে অঞ্চলটাতে ভাস্কুলার বান্ডল অবস্থিত, সেই সম্পূর্ণ অঞ্চলটাই হচ্ছে স্টিলীয় অঞ্চল। তাহলে তার বাইরের অংশটা হবে বহিঃস্থলীয় অঞ্চল, আর তার ভিতরের অংশটা হবে অন্তঃস্থলীয় অঞ্চল। তো এই বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চলটা আমি তোমাদের সাথে আরেকটু ব্যাখ্যা করতে চাই একটা চিত্রের সাহায্যে। দেখো, তোমাদের সামনে একটা চিত্র চলে এসেছে। খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরের অংশটা লাল একটা সার্কেল দ্বারা চিহ্নিত করা আছে। খেয়াল করতেছো নিশ্চয়ই? এই লাল অংশটা যা দেখা যাচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে স্টিলীয় অঞ্চল। এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে লাল যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, লাল যে সার্কেল দ্বারা, এই লাল যে সার্কেলটা দ্বারা এখানে চিহ্নিত করা আছে, এই লাল সার্কেলটা হচ্ছে পেরিসাইকেল। এর ভিতরে সম্পূর্ণ অংশটাই হচ্ছে স্টিলীয় অঞ্চল। তাহলে ভিতরের অংশটাকে বলবো আমরা অন্তঃস্থলীয় অঞ্চল, আর বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ এইটুকু হবে তার বহিঃস্থলীয় অঞ্চল। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আবার বলতেছি,
তাহলে যেই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে ভাস্কুলার বান্ডল অবস্থিত, জাইলেম টিস্যু, ফ্লুয়েম টিস্যু অবস্থিত, এর সম্পূর্ণ অংশটা এই পেরিসাইকেল দ্বারা ঘেরা আছে, আবদ্ধ আছে। এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে স্টিলি। তাহলে এর ভিতরের পুরো অংশটাই হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল, স্টিলির ভিতরের অংশ। আর এই লাল যে সার্কেলটা আছে তার বাইরের যে অংশটা, সেটা হবে কি তাহলে? এই লাল সার্কেলটার বাইরের অংশটা হবে বহিঃস্টিলীয় অঞ্চল। আশা করি ক্লিয়ার হয়েছে অন্তঃস্টিলীয় অঞ্চল এবং বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে ভিত্তি টিস্যু তন্ত্রটাকে আমরা দুইটা অঞ্চলে ভাগ করে নিতে পারি। তার একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল আর একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। তো এখন আসো আমরা প্রথমে বহিঃস্টিলীয় অঞ্চলটা নিয়ে আলোচনা করব। তাহলে বহিঃস্টিলীয় অঞ্চলে আবার তিনটা অংশ দেখা যায়। তার একটা হচ্ছে অধোতক, একটা কর্টেক্স আর একটা হচ্ছে অন্ততক। তাহলে যে তিনটা অংশ নিয়ে বহিঃস্টিলীয় অঞ্চল গঠিত, কি কি তার তিনটা? একটা হচ্ছে অধোতক, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে অন্ততক। এই বিষয়গুলা নিয়ে আমি এক এক করে একটু আলোচনা করব। আর অন্তঃস্টিলীয় অঞ্চলেও ঠিক এরকম তিনটা অংশ নিয়ে গঠিত। তার একটা পেরিসাইকেল, আগেই বলেছি, বা বাংলায় বলা হচ্ছে পরিচক্র, আর হচ্ছে মজ্জা, আর হচ্ছে মজ্জা রশ্মি। এই তিনটা অংশ নিয়ে অন্তঃস্টিলীয় অঞ্চল গঠিত। তো বহিঃস্টিলীয় অঞ্চলে কি কি আছে বললাম? অধোতক, কর্টেক্স, অন্ততক। এক এক করে আমি এই বিষয়গুলাকে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। প্রথমেই আসি বহিঃস্টিলীয় অঞ্চলের প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে অধোতক। আমি তোমাদেরকে একটা চিত্র দেখাবো, খেয়াল করো। একদম যদি আমরা বাইরের স্তরটা দেখি, একদম উপরের যে স্তরটা দেখা যাচ্ছে সেটাই কি তার? সেটা হচ্ছে তার ত্বক। ওই যে ত্বকীয় টিস্যু তন্ত্রের ত্বক। এই ত্বকের ঠিক নিচেই যে কোষ স্তরটা থাকে সেটাই হচ্ছে অধোতক। আমি আবার বলতেছি, তাহলে ত্বকের নিচের কোষীয় স্তরটা কি বলো? ত্বকের নিচে যেটা থাকবে কোষীয় স্তর সেটাই হচ্ছে অধোতক। অধোতকটা এক বা একাধিক কোষ স্তর দ্বারা গঠিত হতে পারে। তবে মনে রাখতে হবে, একটু নোট ডাউন করে ফেলো, লিখে ফেলো, যে এটা মূলের ক্ষেত্রে অধোতক থাকে না। তোমরা এখানে যে চিত্রটা দেখতেছো সেটা হচ্ছে মূলের প্রস্থচ্ছেদ, তাই এখানে অধোতক কিন্তু তোমরা দেখতে পারবে না। তাহলে কি দেখতে পারবা? বাইরের যে ত্বকটা দেখা যাচ্ছে, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে আমরা অধোতকটা দেখতে পাই। আমি আরেকটা চিত্র যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখো এই ক্ষেত্রে একদম বাইরে যেটা আছে সেটা ত্বক, তারপরেই যে কোষীয় স্তরটা দেখা যাচ্ছে এখানে চিহ্নিত করা আছে হাইপোডার্মিস, হাইপোডার্মিস হচ্ছে অধোতক, এই অংশটুকু হচ্ছে অধোতক। তাহলে আবার মনোযোগ দাও একটু, কি বললাম কথাটা? অধোতক হচ্ছে ত্বকের নিচের কোষীয় স্তর, এটা এক বা একাধিক কোষ স্তর হইতে পারে। এই অধোতক কার ক্ষেত্রে থাকে না? মূলের ক্ষেত্রে অধোতক থাকে না। তাহলে থাকে কার ক্ষেত্রে? থাকে এই অধোতকটা থাকে কাণ্ডের ক্ষেত্রে। এখন দেখো, একবীজপত্রী উদ্ভিদেরও কাণ্ড আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদেরও কাণ্ড আছে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধোতক এটা স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধোতক এটা কোলেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। এখন যদি প্রশ্ন করো স্ক্লেরেনকাইমা কি, কোলেনকাইমা কোষ কি, তাহলে তোমাদেরকে দেখতে হবে পূর্ববর্তী ক্লাসটি, অর্থাৎ এর আগের ঠিক যে ক্লাসটা আমি করেছিলাম তোমাদের সাথে, সেই ক্লাসটিতে কিন্তু আমি এই স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা এই সমস্ত টিস্যু নিয়ে আলোচনা করেছি। তাহলে খেয়াল করো, আবার বলতেছি, ত্বকের নিচের কোষীয় স্তরটাই হচ্ছে অধোতক। সে অধোতক থেকে ভিত্তি টিস্যু তন্ত্রটা শুরু। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দাও দেখি। সেটা হচ্ছে, কেন এখানে ভিত্তি টিস্যু তন্ত্রটা ত্বক থেকে শুরু হলো না, অধোতক থেকে কেন শুরু হলো, ত্বকের নিচে থেকে কেন শুরু হলো? এই প্রশ্নের উত্তরটা তোমরা দিতে থাকো কমেন্টে, আমি আলোচনাটা আগায় নিয়ে যাই। আচ্ছা, তাহলে যেই বিষয়টা ছিল, অধোতক কিসের ক্ষেত্রে থাকে না? মূলে থাকে না, থাকে কোথায়? কাণ্ডে। কাণ্ডের অধোতক একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি ধরনের কোষ দ্বারা গঠিত, কি ধরনের টিস্যু দ্বারা গঠিত? সেখানে কি ছিল বলো? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধোতকটা কোলেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। ওকে, এই গেল অধোতক সম্পর্কিত আলোচনা। অধোতকের পরের যে কথাটা বলছিলাম সেটাই ছিল কি? কর্টেক্স। তোমরা যদি আর একটু মনে করাই দিই তোমাদেরকে, দেখো একটু, যে বহিঃস্টিলীয় অঞ্চলের প্রথমটা ছিল অধোতক, অধোতকের পরে হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্স অংশ কোনটা? যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ
সেই চিত্রতে এখানে কিন্তু অধতক নেই, কেন নেই, এটা মূলের চিত্র যেহেতু। এরপরে দেখো যে কোষ স্তরটা দেখা যাচ্ছে প্রশস্ত একটা অংশ জুড়ে, বিস্তৃত একটা অংশ জুড়ে রয়েছে যে কোষীয় স্তরটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে তার কর্টেক্স অংশ। কর্টেক্সকে কিন্তু বহিঃমজ্জাও বলা হয়। কর্টেক্সের কোষগুলো সাধারণত প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত কর্টেক্স অঞ্চলটা, এবং এই কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান কিন্তু বিদ্যমান। তাহলে কর্টেক্সকে একটা কি নামে ডাকা হচ্ছে? কর্টেক্সে বলা হচ্ছে কি বলো দেখি, বহিঃমজ্জাও বলা হয়ে থাকে। ওকে, লিজা আক্তার আমার আগের প্রশ্নের উত্তরটা করেছো, উত্তরটা আমি একটু দেখে আসি। ত্বক এবং পরিবহন টিস্যু ব্যতীত সবটুকুই হচ্ছে মানে বৃত্তি টিস্যু তন্ত্র। ওকে, ধন্যবাদ তোমাকে। তার মানে ত্বকটা চলে যাবে কোথায়? ত্বকীয় টিস্যু তন্ত্রতে। আমরা যেহেতু বৃত্তি টিস্যু তন্ত্র পড়তেছি, ত্বকীয় টিস্যু তন্ত্র বাদ দিয়ে হচ্ছে বৃত্তি টিস্যু তন্ত্রটা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ লিজা আক্তার। ওকে, তাহলে যেই জায়গায় ছিলাম আবার সেখানে একটু ফিরে যাই। আমরা কর্টেক্স সম্পর্কে আলোচনা করতেছিলাম। তাহলে কিসের পরে দেখো আরেকটা চিত্র যদি আমরা দেখে আসি, কাণ্ডের ক্ষেত্রে যদি সেটা দেখে আসি, দেখো একটু এই যে অধতকের পরের যেই বিস্তৃত অংশ জুড়ে যে কি আছে কোষীয় স্তরটা রয়েছে, সেটাই হচ্ছে তার কর্টেক্স, যাকে বহিঃমজ্জাও বলা হচ্ছে। ওকে, এখন দেখো অধতকের পরে যেটা ছিল সেটা কি ছিল বলো দেখি? অন্ততক। তাহলে তিনটা অংশের মধ্যে একটা ছিল অধতক, কর্টেক্স, অন্ততক। অধতকের ঠিক পরে এখানে দেখো ডার্মিস নামে যেই অংশটুকু এখানে চিহ্নিত করা আছে, সেটাই হচ্ছে এখানে তার অন্ততক। তো অন্ততকের ক্ষেত্রে মনোযোগ দিও, আমরা আরেকটা চিত্র একটু দেখে আসি যদি সুযোগ থাকে। এই দেখো কর্টেক্স অংশটা এখানে দেখা যাচ্ছে। কর্টেক্সের পরেই যে কোষীয় স্তরটা দেখা যাচ্ছে, সবুজ অংশে যে কোষীয় স্তরটা দেখা যাচ্ছে রাউন্ড, এটাই হচ্ছে তার অন্ততক। এই অন্ততকটা কিন্তু বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চলকে পৃথক করে রাখে, পৃথক করে থাকে। তাহলে বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চলকে পৃথক করতেছে যে অংশ দ্বারা, যে অংশটা পৃথক করতে সহায়তা করে, সেটাই হচ্ছে তার কি? অন্ততক। তাহলে খেয়াল করো, অন্ততক সহ বাইরের অংশটুকুকে আমরা বলবো বহিঃস্থলীয় অঞ্চল, অন্ততকের পরের অংশটুকু যেটুকু নিয়ে আমরা আলোচনা করব সেটা হবে তার কি? অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে অন্ততক দ্বারা বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চলটা পৃথক করা যায় সহজেই। ওকে, এখন আসি এই অন্ততকটা, এটা জলজ মানে অন্ততক সম্পর্কে কিছু ইনফরমেশন আগে একটু নিয়ে নিই আমরা। এই অন্ততকের কোষগুলো, এগুলো পিপাকৃতির কোষ দ্বারা গঠিত, তোমরা দেখতেই পাচ্ছ। এই কোষগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের যে প্রস্থপ্রাচীর, কোষগুলোর যে প্রস্থপ্রাচীর রয়েছে, প্রস্থপ্রাচীরটা স্থূল হয়ে থাকে। আর এই স্থূল হওয়ার মানে পুরু হয়ে থাকে, এই পুরু হওয়ার মূল কারণটা হচ্ছে যে এখানে সুবেরিন জমা হয়, সেই সাথে এই প্রস্থপ্রাচীরের মধ্যে ফিতাকৃতির একটা গঠন দেখা যায়। ফিতাকৃতির যে গঠনটা দেখা যায় তাকে ক্যাসপেরিয়ান ফিতা বলা হয়। বিজ্ঞানী ক্যাসপেরি প্রথম এই অন্ততকের মধ্যে ফিতাকৃতির এই গঠনটা আবিষ্কার করেন, তাই তার নামানুসারে এটাকে ক্যাসপেরিয়ান ফিতা বলা হয়। তাহলে অন্ততকের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর প্রস্থপ্রাচীর কি হয়ে থাকে বললাম? পুরু বা স্থূল হয়ে থাকে। স্থূল হওয়ার দুইটা কারণ বলেছি, একটা হচ্ছে কি, এতে সুবেরিন জমা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু কি বললাম, এতে ফিতাকৃতির একটা গঠনের উপস্থিতি দেখা যায়, যাকে ক্যাসপেরিয়ান ফিতা বলা হচ্ছে। তবে মনে রাখতে হবে এই ক্যাসপেরিয়ান ফিতাটা শুধুমাত্র মূলের অন্ততকে দেখা যায়, কাণ্ডের অন্ততকে কিন্তু ক্যাসপেরিয়ান ফিতা দেখা যায় না। দ্রুত নোট করে ফেলো, একটু লিখে ফেলো যে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান ফিতা দেখা যায়, কিন্তু কাণ্ডের অন্ততকে ক্যাসপেরিয়ান ফিতা দেখা যায় না। তাহলে কাণ্ডের অন্ততকে কি দেখা যায়? কাণ্ডের অন্ততকে স্টার্চের দানা দানা দেখা যায়, স্টার্চের একটা আবরণ দেখা যায়। তো এই স্টার্চে আবরণ দেখা যাওয়াতে কাণ্ডের অন্ততকটাকে কিন্তু স্টার্চ শীত বলা হয়। ওকে, তাহলে এই গেল আমাদের অন্ততক সম্পর্কিত আলোচনা। এর মধ্যে আমরা শেষ করলাম বহিঃস্থলীয় অঞ্চল। তাহলে তোমরা একটু চিত্রের মধ্যে দেখে ফেলো, এই সবুজ অংশটা পর্যন্ত একদম ত্বকের নিচ থেকে, ত্বক তো উপরের যেই কালারটা তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে, সেটা হচ্ছে ত্বক। ত্বক বাদ দিয়ে তার নিচ থেকে অধতক শুরু হয়। যেহেতু এটাও হচ্ছে মূলের ক্ষেত্রে অধতক থাকবে না, তার মানে এখানে আমরা কর্টেক্স অংশটা দেখতে পাচ্ছি, এই লাল কালারে যেটা দেখতে পাচ্ছি আমরা,
তার ঠিক পরে সবুজ, সবুজ অংশটা হচ্ছে তার অন্ততক। তাহলে এই লাল সবুজটা নিয়েই হচ্ছে তার বহিঃস্থলীয় অঞ্চল। এখন শুরু করব আমরা অন্তঃস্থলীয় অঞ্চল। এই অন্ততকের পরেই যে অংশটা, যে কোষস্তরটা দেখা যায়, সেই কোষস্তরটাকে বলা হচ্ছে পেরিসাইকল। আর এই পেরিসাইকল থেকে ভিতরে সম্পূর্ণ অংশটাই হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে এখন আমরা বলতে পারি অন্ততকের পরের কোষীয় স্তরটাই হচ্ছে কি পেরিসাইকল। এই পেরিসাইকলের কোষগুলো প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। দেখি আমরা আরেকটা চিত্রে ক্লিয়ার দেখা যায় কিনা। এই চিত্রটাতে আবার একটু ফিরে আসি, দেখো একটু, এই দেখা যাচ্ছে অন্ততক। অন্ততকের পরের যে কোষীয় স্তরটা থাকবে, পরেই যে ঠিক পরেই যে কোষীয় স্তরটা থাকবে অন্ততকের সাথে, সেই অংশটাকে বলবো আমরা কি, বলো দেখি। আমরা বলে ফেলবো সেটাকে পেরিসাইকেল বা পরিচক্র বলা হচ্ছে। তো এই পেরিসাইকেলের কোষগুলো প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। কখনো কখনো এটা আবার স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারাও গঠিত হতে পারে, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হতে পারে। ওকে, তাহলে অন্ততকের কোষগুলো প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হতে পারে, অথবা পেরিসাইকেলটা, আবার বলতেছি পেরিসাইকেলের কথা বলতেছিলাম, পরিচক্রটা বা পেরিসাইকেলটা কি দ্বারা গঠিত হতে পারে বললাম, প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা, বা কখনো কখনো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারাও গঠিত হতে পারে। ওকে, এরপরে আসি আমরা। তার মানে এর ভিতরে কিন্তু থাকবে কি ভাস্কুলার বান্ডল, পরিবহন টিস্যু, জাইলেম ফ্লেম টিস্যু থাকবে। তবে জাইলেম ফ্লেম কিন্তু আমাদের আলোচনায় আসবে না, কারণ জাইলেম ফ্লেমটা হচ্ছে পরিবহন টিস্যু তন্ত্রের অংশ, পরবর্তীতে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলের আর যে অংশগুলা ছিল পেরিসাইকেল, তারপরে বলছিলাম মজ্জা। মজ্জা হচ্ছে একদম কোন একটা উদ্ভিদের মূল বা কাণ্ডের কেন্দ্রীয় যে অঞ্চলটা আছে, কেন্দ্রস্থল যেটা রয়েছে, সেটাই হচ্ছে কি তার মজ্জা। তো মজ্জা, এই কোষ, এই মজ্জা অঞ্চলে যেই কোষগুলো দেখতে পাই, সেই কোষগুলো প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের মজ্জার ক্ষেত্রে একটু মনে রাখবে যে এদের মূলের যে মজ্জাটা খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে, এই ইনফরমেশনটা একটু মনে রাখবে। ওকে, মজ্জার পরে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি হচ্ছে ভাস্কুলার বান্ডলের, দুটি ভাস্কুলার বান্ডলের মধ্যবর্তী স্থানে যে প্যারেনকাইমা জাতীয় টিস্যুগুলো থাকে, তাকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। খুব সহজভাবে চিন্তা করবে। দেখো একটু যদি খেয়াল করো তোমরা, অন্তঃস্থলীয় অঞ্চলে যে লাল কোষগুলো দেখা যাচ্ছে, তোমরা চিত্রে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যে লাল কোষগুলো দেখা যাচ্ছে, সেই কোষগুলো এখানে হচ্ছে ভাস্কুলার বান্ডল, জাইলেম টিস্যু, তাহলে পরিবহন টিস্যু এরা, তা ভাস্কুলার বান্ডল এরা। এদের মাঝখানে দুটি লাল চিহ্নিত দুটি যেই জাইলেম টিস্যু রয়েছে বা পরিবহন টিস্যু রয়েছে, তার মধ্যবর্তী যেই কি রয়েছে, প্যারেনকাইমা জাতীয় যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। এর মধ্য দিয়ে আমরা শেষ করলাম অন্তঃস্থলীয় অঞ্চল। খুব সহজভাবে মনে রাখবো, অন্তঃস্থলীয় অঞ্চলের তিনটা অংশ কি কি। পেরিসাইকেল, পেরিসাইকেলটা হচ্ছে অন্ততকের পরের কোষীয় স্তরটা, এটা গঠিত হয় প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা, অথবা কখনো কখনো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হতে পারে। যদি কখনো ফ্লুয়েমের মাথায় এই স্ক্লেরেনকাইমা কোষগুলো অবস্থান করে, তখন তাকে হার্ডবাস্ট বা গুচ্ছ টুপি বলা হয়। এই ইনফরমেশনটা একটু মনে রাখবে যে হার্ডবাস্ট বা গুচ্ছ টুপি কাকে বলা হচ্ছে। তাহলে গুচ্ছ টুপি হচ্ছে যদি স্ক্লেরেনকাইমা কোষগুলো ফ্লুয়েম টিস্যুর মাথায় অবস্থান করে, তখন তাকে গুচ্ছ টুপি বলা হচ্ছে। যাই হোক, তাহলে এই পেরিসাইকেল এর পরবর্তীতে আমরা পড়লাম মজ্জা। মজ্জা হচ্ছে একদম কেন্দ্রীয় অঞ্চলটা, একদম কেন্দ্র যে প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত যে অঞ্চলটা রয়েছে, সেটাই হচ্ছে তার মজ্জা। আর মজ্জা রশ্মি হচ্ছে দুটি ভাস্কুলার বান্ডলের মাঝখানে যে কি রয়ে গেল, প্যারেনকাইমা জাতীয় কোষগুলো রয়ে গেল, তাকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। এর মধ্য দিয়ে শেষ হলো অন্তঃস্থলীয় অঞ্চল। দ্যাট মিনস আমরা শেষ করে ফেললাম ভিত্তি টিস্যুতন্ত্র। তো ত্বকীয় টিস্যুতন্ত্র শেষ হয়ে গেল, ভিত্তি টিস্যুতন্ত্র শেষ হয়ে গেল, রয়ে গেল কি পরিবহন টিস্যুতন্ত্র। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে যুক্ত হব পরিবহন টিস্যুতন্ত্র নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, খুব ভালো থাকো। সামনে ঈদ, অবশ্যই এখানে আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাই, ঈদের অবশ্যই তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। হয়তোবা বন্ধ যদি হয়ে যায়, আমার ক্লাস নাও, আমার সাথে দেখা ঈদের আগে আর নাও হতে পারে, তবে অবশ্যই এই ঈদের সময়টা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ ঈদের আনন্দ আরো করতে পারবো। এই সময়টা আমরা সর্বোচ্চ ঘরে থাকার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে যে ঘটনাটা বেশিরভাগ সময় আমরা দেখতে পাই
যে ঘটনাটা ঈদের সময়, যে তোমাদের বয়সী যারা, তারা যে কাজটা করো, যে বাইক নিয়ে ঘোরার একটা প্রবণতা তৈরি হয় তোমাদের মধ্যে, যে নিজে হয়তোবা দেখা যায় যে কিছুটা চালাতে পারো, তো সেক্ষেত্রে বড় ভাই, বাবার অথবা চাচার বা আত্মীয় স্বজনের বাইক নিয়ে বের হয়ে পড়ো ঈদের এই সময়টুকুতে। তো বিভিন্ন জায়গায় যাওয়ার একটা রেস একটা দেখা যায় তোমাদের মধ্যে বাইক নিয়ে। তো সেক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটে থাকে, প্রতি ঈদেই আমরা আমাদের কোনো না কোনো ছাত্রের এরকম দুঃসংবাদ পেয়ে থাকি। তো আমি তোমাদের প্রতি একটা আহ পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে অবশ্যই আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবো, বাসায় থাকবো, সুস্থ থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। ওকে, ধন্যবাদ সবাইকে।